সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুমের মামলায় সেনা সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া গ্রেফতারি পরোয়ানা সেনা সদর গ্রহণ করেছেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, আইন অনুযায়ী এখন পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতার করে আদালতে হাজির করার কথা, কিন্তু ওই সেনা সদস্যরা গ্রেফতার কিনা তা প্রসিকিউশনে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এদিন ট্রাইব্যুনাল 1-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলায় প্রথম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গুমের 2 মামলায় গত 8 অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানাভুক্ত সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তার মধ্যে এলপিআরের 1 জন সহ কর্মরত 16 জন। শনিবার তাদের মধ্যে 15 জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় সেনা সদর দপ্তর। 15 জনের মধ্যে একজনকে শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে। এদিকে রোববার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। তবে সবকিছুকে ছাপিয়ে উঠে আসে গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতার প্রসঙ্গ। রেজিস্ট্রারের যে কার্যালয়, সেখানে আপনারা খোঁজ নেবেন, তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছেও এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। সেনাবাহিনীর পক্ষ থেকে ট্রাইব্যুনালকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলেও জানান চিফ প্রসিকিউটর। আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সব বাহিনীর অপরাধের বিচারের জন্য বিশেষ আইন। এটা একটা স্পেশাল ল। এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ। এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিসিপ্লিন ফোর্স, পুলিশ বাহিনী, এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি। এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না। এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে কোনো আদালতে যাওয়া যাবে না, সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না, রিট পিটিশন দায়ের করা যাবে না, মেইনটেনেবল হবে না, কারণ এইটার প্রোটেকশন স্বয়ং সংবিধান দিয়েছে। আইনজীবীরা জানান, ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গত 6 অক্টোবর জারি করা অধ্যাদেশ অনুযায়ী অভিযুক্ত সেনা কর্মকর্তাদের স্বপদে বহাল থাকার সুযোগ নেই। 22 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত 30 আসামিকে হাজির করার নির্দেশনা রয়েছে ট্রাইব্যুনালের। এদিকে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন লাইভ করার সময় ফেসবুক পেজে সাইবার হামলা হয় বলে জানান চিফ প্রসিকিউটর। পরে তা উদ্ধার করা হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচার প্রচলিত আইনেই হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেফ এক্সিটের চিন্তা করছেন না তিনি। গত 3টি নির্বাচনের দায়িত্ব পালন করা কাউকেই আগামী নির্বাচনে রাখা হবে না বলেও জানান উপদেষ্টা। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব এহসানুল হক জানান, আগামী নির্বাচন নিরপেক্ষভাবে করতে মাঠ প্রশাসনকে প্রস্তুত করা হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মানবতাবিরোধী অপরাধে সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশে একসাথে এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা খুব একটা দেখা যায়নি। এর ফলে সামরিক বাহিনীতে অস্থিরতা বিরাজ করছে বলেও আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়ানো হচ্ছে নানা গুজব। সেনাবাহিনীর 46 ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে। আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে। সকল ছাত্রাবাস, ছাত্রীনিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন। এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে। সেনাবাহিনীতে কর্মরত অফিসারদের বিচার কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, দেশের প্রচলিত আইনেই তাদের বিচার হবে। এইটা থেকে শোনেন না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। উপদেষ্টা জানান, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে সরকার। ডিসি, এসপি, ইউনো, ওসিদের নিরপেক্ষ থাকার নির্দেশ দেয়া হয়েছে। ভোটের পর সেফ এক্সিট নেবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভাই, আমার ছেলে মেয়ে সবই দেশে,
তা আমি একা জায়গায় কি করব? মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা। এদিকে 3 সপ্তাহ শূন্য থাকার পর সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আমরা যারা প্রশাসনের কর্মকর্তা, তিনি জানান আগামী নির্বাচন নিরপেক্ষভাবে নিতে নির্বাচন কর্মকর্তাদের সব ধরনের ক্ষমতা দেয়া হবে। আমার বিশ্বাস উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমার অফিসাররা একটা নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থ হবে। প্রোটেকশন হলে এই যে স্বাধীনভাবে সে কাজ করবে। আশা করি আমার অফিসাররাও নিরপেক্ষ নির্বাচন করবে। যদি নিরপেক্ষ নির্বাচন না করে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নিব, তাৎক্ষণিক ব্যবস্থা নিব। জানুয়ারির মধ্যে কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হবে বলেও জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য শুনছেন। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। সংখ্যা অনুপাতিক পদ্ধতিতে নির্বাচন বা পিআরের নামে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, পিআরের আড়ালে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে, তবে জনগণ তা সফল হতে দেবে না। মানুষের প্রত্যাশা ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু মানুষ ৭১-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে, যা কখনোই সম্ভব হবে না। মইনুল হাসানের রিপোর্ট। সাবেক ছাত্রনেতা ডেমোক্রেটিক লীগের একসময়ের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট নেতারা। ৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে প্রয়াত মনির অবদানের কথা তুলে ধরেন তার রাজনৈতিক সহকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সামনে দেশকে এগিয়ে নেয়ার যে সুযোগ এসেছে তা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। ২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে, আমরা সেটাই দেখতে চাই। জনগণ নির্বাচন দেখতে চায়, নির্বাচনে অংশ নেবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়। যে নির্বাচন হবে সেই নির্বাচনে যে কোনো দল জয়ী হতে পারে জনগণের ইচ্ছার উপর দিয়ে, কিন্তু সেই দলকেই জনগণ বেছে নেবে যে দল পরীক্ষিত। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সংস্কার কমিশন প্রস্তাবগুলো নিয়ে এসেছে, তার বেশিরভাগই আমাদের সেই ৩১ দফা কর্মসূচির মধ্যে ছিল। আগামী ১৭ তারিখে এই সনদের স্বাক্ষর করবেন যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে। আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে সেটার যে তাদের মতামত, ম্যান্ডেট, সেটা আদায় করার চেষ্টা করবেন। সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআরের আড়ালে জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না, চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের ১৯৭১ সালের ইতিহাসকে ভুলে যেতে। ৭১-এ যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম, স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি। মির্জা ফখরুল বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে অপপ্রচার, অপতথ্য ছড়ানো হচ্ছে অভিযোগ করে নেতাকর্মী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। মইনুল হাসান, ATN বাংলা, ঢাকা।